অনেকে ভাবে যে তুরস্ক অনেক দূরের দেশ, কেন এত গুরুত্ব? তুরস্ক বাংলাদেশের জন্য গুরুত্ব 5টা কারণে। একটা হচ্ছে এটা মধ্যমপন্থী ইসলামের মডেল। এখানে ইসলাম আছে, গণতন্ত্র আছে, আধুনিকতা আছে, পশ্চিমের সাথে বোঝাপড়া আছে। বাংলাদেশ এই মডেল দেখাইতে পারে। তুরস্কের বিশাল ডিফেন্স ইন্ডাস্ট্রি আছে, ড্রোন, নৌবাহিনীর টেকনোলজি, সাইবার ডিফেন্স। আমরা আমাদের ডিফেন্স পারচেজের জন্য ভারত বা চীনের উপরে নির্ভরতা ছাড়াই আর একটা শক্তিশালী পার্টনার খুঁজে নিতে পারি। তুরস্ক আরব দুনিয়াতেও পরিচিত মুখ, পশ্চিমেও পরিচিত মুখ, গ্রহণযোগ্য মুখ। তুরস্ক এরপরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য, আবার মুসলিম বিশ্বের নেতৃত্বেও আছে। চমৎকার ব্যালেন্স করে চলতেছে। তুরস্কের এই মডেলটা আমাদের ফলো করা খুব জরুরি। তুরস্কের সাথে আমাদের একটা হিস্টোরিক সিলসিলা আছে। মানে আমাদের আধুনিক বাংলা সালতানাত যেটাই বলি, সেটা তুর্কি বিজয় থেকে শুরু হয়েছে। তুরস্কের সাথে আমাদের একটা ঐতিহাসিক সিলসিলা আছে। এরকম দেশ আমাদের পক্ষে কথা বললে পশ্চিমারও রাগ করবে না, আরবরাও করবে না। এছাড়াও বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের সুরক্ষা দিতে পারে তুরস্ক, কারণ মধ্যপ্রাচ্যে তুরস্কের ইনফ্লুয়েন্স আছে। সে এমনকি রোহিঙ্গা ইস্যুতে বড় ভূমিকা রাখতে পারে, মানবিক নেতৃত্ব দিতে পারে। এটি তুরস্কের গুরুত্ব। এরপরে আছে ঘরের মাঠ। আসেন সেটা একটু বুঝে দেখি। ঘরের মাঠে থাকবে বিএনপি, বাম, সংখ্যালঘু, নারী, মিডিয়া। সেটা কিভাবে সামলাবে? বিরোধীদের স্পেস দিতে হবে, তাদের কথা বলা বন্ধ করা যাবে না, তাদের উপরে নিপীড়ন চালানো যাবে না, কারণ শেষ মুহূর্তে তারাই রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। মুরসির পতনের দিনে দেশের কোনো বিরোধী দল তাকে রক্ষা করেনি। বাংলাদেশেও তাই হবে যদি জামাত সব দলকে নিষিদ্ধ করে, শত্রু বানায়, বা তাদেরকে কথা বলতে না দেয়, তাদেরকে স্পেস না দেয়। কৌশল হবে ওপেন পলিটিক্স, জিরো রিভেঞ্জ। বিরোধী দল চলবে, টকশোতে মত বলবে, যা খুশি তাই বলবে, গালাগালি করবে, সমালোচনা করবে। একদম কোথাও কোনো সেন্সর নাই। গ্রেপ্তার করা যাবে না, মুখ চেপে ধরা যাবে না। আপনি যদি বিরোধী দলের বিরোধী মতকে রক্ষা করেন, আগামীকাল তারা বিদেশি চাপে আপনাকে রক্ষা করবে। বিএনপি প্রকাশ্য শত্রুতা করতেই পারে, কারণ তাদের আমরা জিতবো এরকম একটা মানসিকতা আছে। হেরে গেলে একটা বিশাল শখ হবে তাদের জন্য। এখানে তো 3 ধরনের সমস্যা হবে আর কি। বিএনপি যদি হেরে যায়, তারা ভাবে যে তারা ক্ষমতা তাদেরই প্রাপ্য। তারা যদি হারে, তাদের কর্মী সমর্থকরা ধরে নেবে যে চুরি হয়েছে, প্রতারণা করছে আমাদের সাথে। এখনো মনে করে ডাকসুতে নাকি চুরি হয়েছে। চিন্তা করে মনে করে, বিএনপির অনেক কর্মী মনে করে। তো তারা তো বিএনপি তো তখন রাজপথে বিদেশি লবিং দিয়ে সরকারকে নামাইতে চাইতেই পারে। এইরকম একটা অবস্থায় একটা ইসলামপন্থী দল যদি সরকারে থাকে, তাকে টিকতে চাইলে 3টা কাজ করতে হবে। যে হারলে সব শেষ, এই ভয়টা ভেঙে দিতে হবে। তার জন্য সুবিধা আছে, সুযোগ আছে। ভবিষ্যতের কথা চিন্তা করেন, পরের ইলেকশনের কথা চিন্তা করেন। ওপেন মেসেজ দিতে হবে বিএনপি কে যে তোমরা হারছো, তার মানে তোমাদের সব ধ্বংস হয়ে যায়নি। তোমরা বৃহৎ অপোজিশন, নেক্সট টাইমে তোমরাই আসতে পারো ক্ষমতায়। লোকজন যেন বোঝে হারলেও দল থাকবে, সংসদে আসন থাকবে, টকশোতে কথা বলার অধিকার থাকবে, মামলা হামলা গুম খুন এগুলো হবে না। এটা হইলে তারা মরিয়া অস্ত্রের দিকে কম ঝুঁকবে এবং এই 5 বছর ধরে তারা পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে। সেইভাবে তারা দল গুছাবে। 2 নম্বর হচ্ছে রিভেঞ্জের পলিটিক্স বন্ধ করা, যেটা হাসিনা শুরু করছিল। নেতাদেরকে জেলে ভরা, গুম করা, খুন করা, কর্মীদেরকে বাসায় থাকতে না দেওয়া, মিডিয়াতে অপমান করা, ব্যবসা বন্ধ করে দেওয়া। এই কাজগুলো করলে যে কেউ ভাববে, যে কোনো বিরোধী দল ভাববে যে এই সরকার থাকলে আমাদের অস্তিত্বই থাকবে না। তাই নামতে হবে, জান পান ইয়ে করে তারা নামবে। আমরা যেরকম হাসিনা আমাদেরকে যদি তারাই না দিত, এত শত্রু যদি না বানাইতো, ধরেন আমি দেশে আছি, দেশে থাকলে কি হাসিনার এত বড় ক্ষতি করতে পারতাম? এত কিছু বলতে পারতাম? পারতাম না। সেই জন্য ডায়ালগকে রাজনীতির একটা স্থায়ী ইনস্টিটিউট করতে হবে। প্রফেসর ইউনূস শুরু করছে মাঝে মাঝে রাজনৈতিক দলগুলোকে ডাকে। এই যে ডাকার বিষয়টা, এটাকে স্থায়ী ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলতে হবে, রীতি হিসেবে গড়ে তুলতে হবে, সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে, পলিটিক্যাল কালচার হিসেবে গড়ে তুলতে হবে। শুধু সংকটের সময় ডেকে গোল টেবিল না, বরং একটা স্থায়ী ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল তৈরি করা যেতে পারে, যেখানে সরকার, বিরোধী দল মাসে অন্তত একবার বসবে। সমস্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী দলের মতামত নিতে হবে প্রকাশ্যে। এমনকি তাদের যদি সংসদে সিট না থাকে, আসন না থাকে, তাদেরও মতামত নিতে হবে। বাংলাদেশে একটা স্বঘোষিত তথাকথিত সেকুলার এলিট আছে, যারা মিডিয়া, আর্ট, কালচার, এনজিও, থিঙ্ক ট্যাঙ্ক এটার ভেতরে শক্তিশালী, এবং এটার মধ্যে অনেকেই ইন্ডিয়া এবং আওয়ামী প্রভাবিত। এইখানে তারা শত্রুতা করার চেষ্টা করবে। যদি এদের সাথে ঝগড়া করে, সব মিডিয়া, কালচার তার বিরুদ্ধে অ্যাকসেপ্ট হয়ে যাবে। আবার এদের যদি দালালি করে, তাহলে নিজেদের যারা সমর্থক বেশ, এদের কাছে বেঈমান হিসেবে
পরিচিত হবে। এর বদলে কিছু স্মার্ট নীতি নেওয়া যেতে পারে। কি কি সেটা? এই মিডিয়া সেকুলার কালচারাল স্ট্যাবলিশমেন্টকে ডিল করার জন্য কি করা যেতে পারে? এই যে সেকুলার বনাম ইসলামী, এই বাইনারি ফ্রেমটা ভেঙে দিতে হবে। এইখানে আসতে হবে যে রাজনীতি হইতে হবে সিটিজেন রাইটস এর ভিত্তিতে, অধিকারের, নাগরিক অধিকারের ভিত্তিতে। কে সেকুলার, কে বাম, কে ডান, কে এলিট, এইটা না, সকল সিটিজেনের রাইট আছে এবং রাষ্ট্রের কাজ হচ্ছে এই সিটিজেন রাইটসটাকে স্ট্যাবলিশ করা। কেউ গালি দিক, অসুবিধা নাই, কিন্তু লিমিট রেখে গালি দিক। ধর্ম হবে সম্মানিত, আর্ট হবে স্বাধীন, কেউ অন্যজনকে গলা টিপে ধরবে না। আর্টও ধর্মকে গলা টিপে ধরবে না, ধর্ম আর্টকে গলা টিপে ধরবে না। মিডিয়ায় রেগুলেশন থাকবে কিন্তু সেন্সরশিপ না। কিছু কিছু জায়গায় গানের অনুষ্ঠানের সামনে যে বিক্ষোভ শুরু হয়, এই যে কাজ করা যাবে না। শো ক্যান্সেল করে দিতে হবে, করা যাবে না। থিয়েটার, নাটক বন্ধ করে দিতে হবে, করা যাবে না। করলে ওই মুহূর্তে পুরা দায় এসে সরকারের উপরে পড়বে, জামাত ইসলামের উপর। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে, মানহানি করা যাবে না, উস্কানি দেওয়া যাবে না, সহিংসতার আহ্বান করা যাবে না, অর্থনৈতিক স্বচ্ছতা থাকতে হবে, এটা সবার জন্য সমান, সবার জন্য। কালচারাল পলিসি হিসাবে ইসলামী সংস্কৃতি প্লাস প্লুরাল সংস্কৃতিকে নিতে হবে, শুধু নিষেধ না, বিকল্প তৈরি করতে হবে। যেমন বলে অশ্লীল গান বন্ধ করতে হবে, শুধু তাই না, বন্ধ করা না, বরং ইসলামী গান, নৈতিক থিয়েটার, ওয়েব সিরিজ, এগুলো ভালো মানের প্রোডাকশন দিতে হবে। তার কিতে দেখতেছেন না কত চমৎকার সিরিজ আমাদের দেশে, কত জনপ্রিয়। আমরা তো এটা করতে পারি। কোন উৎসবে ইসলামী নাশিদ যেমন থাকবে তেমন রবীন্দ্র লালনও থাকবে, এতে সেকুলারিটিটা বুঝবে যে এরা একেবারে বর্বর না।